শুরুতেই আমাদেরকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুর নামক একটি গ্রামের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা একটা বিরাট বড় জমিদার বাড়িতে বিশাল আকারে কালী পুজো হতে দেখি। একদিকে কালী পুজো হচ্ছিল, অন্যদিকে দেখানো হয় এই জমিদার ভানু প্রতাপ সিং এর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, আর আজ তার বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে। কিছুক্ষণ পরই খবর আসে যে তার স্ত্রীর পুত্র সন্তান হয়েছে। তখনই পুত্র সন্তানের কথা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সেই সময় আমাদেরকে কালীর মুখোশ পরে কালী পুজো করতে থাকা একটা মেয়েকে দেখানো হয়। সে ছিল ভানু প্রতাপ সিং এর বোন, তার নাম রুক্মিণী। তখনই আমরা সেখানে অন্য একটি লোককে দেখতে পাই, সেই গ্রামেরই গ্রাম প্রধানের ছেলে, তার নাম জয়দেব। তো তার কাছে তখন দুটো ছেলে আসে এবং তাকে বলতে থাকে যে সে গ্রাম প্রধানের ছেলে হয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর তার জায়গায় রুক্মিণী কিভাবে পুজো করতে পারে, তাছাড়া একটি মেয়ে কিভাবে পুজো করে। তখন ছেলেটি তাদেরকে বলতে থাকে যে তার বোন পুজো করছে কারণ মা কালী আগের দিন রাতে তার বোনের স্বপ্নে এসেছিল, আর তাদের এটাই রেওয়াজ যে যার স্বপ্নে মা কালী আসবে সেই তার পুজো করবে। তো এরপরই দেখানো হয় সবাই তো অনেক আনন্দ করে পুজো করছিল, কিন্তু তখনই জমিদারকে এসে একজন জানায় যে বাচ্চা একটা না আরো একটা হওয়া বাকি, অর্থাৎ তার স্ত্রীর যমজ বাচ্চা হতে চলেছে। এরই মধ্যে দেখানো হয় যে জমিদারের স্ত্রীর দ্বিতীয় সন্তানও জন্ম নিয়ে নেয়, কিন্তু এবার আর ছেলে নয়, এবার মেয়ে জন্ম নিয়েছে। আর এই কথা শুনে তো সব আনন্দ আয়োজন বন্ধ হয়ে যায়, সবাই তো একেবারে স্তব্ধ হয়ে যায়। এদিকে দেখানো হয় ভানু তার সেই সদ্য হওয়া কন্যা সন্তানকে নিয়ে রুক্মিণীর হাতে তুলে দেয়, কারণ এই বংশে একটা রীতি আছে, কোনো মেয়ে সন্তান যদি এই বংশে জন্ম নেয় তাহলে তাকে বাড়ির পেছনে পুরনো ভয়ঙ্কর বিশাল বড় গাছের সামনে এনে তার বলিদান দিতে হবে। আর যেহেতু এইবারের পুজোর দায়িত্ব রুক্মিণীর উপর ছিল, তাই সে বাচ্চাটিকে গাছের সামনে এনে তার বলিদান দেয়। কিন্তু তাদের এমন রীতি কেন, আর কিসের জন্যই বা তার এভাবে নিষ্পাপ বাচ্চাটিকে বলি দিল? এখানে থাকা এই বিশাল গাছটারই বা কি রহস্য, এই সবই আমরা ধীরে ধীরে জানতে পারবো। যাক, তো এরপরই আমাদেরকে এই ঘটনার 40 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা মুম্বাইতে একটা আর্ট মিউজিয়ামে একজন মহিলাকে দেখতে পাই, তার নাম অমৃতা। এখানে আমরা জানতে পারি সে একটা স্কুলের টিচার, আর আজ সে তার স্টুডেন্টদেরকে নিয়ে এই মিউজিয়ামে এসেছে আর্ট দেখানোর জন্য। তার স্টুডেন্টরা সেখানে থাকা একটা আর্ট দেখে অমৃতার কাছে জিজ্ঞেস করে যে এটা কিসের আর্ট। অমৃতা জানায় এই আর্টে তারা যাকে দেখতে পাচ্ছে সে হলো অনেক শক্তিশালী রাক্ষস, যার নাম রক্তবীজ। রক্তবীজ এমন একজন রাক্ষস ছিল যাকে কিনা হারানো যেত না, কারণ রক্তবীজকে মেরে ফেলার সময় যদি তার থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো তাহলে সেখান থেকে আরো একটা শক্তিশালী রাক্ষসের জন্ম হতো। অবশ্য পরবর্তীতে মা কালী নিজেই রাক্ষসকে পরাস্ত করেছিল। তো অমৃতার স্টুডেন্টরা তো এই নতুন ইনফরমেশন পেয়ে অনেক বেশি খুশি হয়। এরপরে তারা পুরো মিউজিয়াম ঘুরে দেখার জন্য যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে অমৃতার সাথে দেখা করতে আসে তার হাজবেন্ড শুভঙ্কর। এখানে বলে দেই যে অমৃতা যে স্কুলের বাচ্চাদের পড়াশোনা করাতো সেই স্কুলে তার মেয়েও পড়তো, তার নাম হলো সুস্মিতা। সুস্মিতা আর্ট করতে অনেক বেশি পছন্দ করত। তাছাড়া সুস্মিতার স্কুল থেকে বলা হয়েছিল যেন তারা গ্রাম নিয়ে রচনা লেখে, যার জন্য সুস্মিতা তখন তার বাবা মাকে বলতে থাকে যে সে তার গ্রামে যেতে চায়। কিন্তু তখনই দেখানো হয় শুভঙ্কর আর অমৃতা এই টপিক চেঞ্জ করার চেষ্টা করে, আর তাদের কথায় আমরা এটাও জানতে পারি যে শুভঙ্করের গ্রামের নাম হলো চন্দ্রপুর, অর্থাৎ যেই গ্রামকে আমরা প্রথমে দেখেছিলাম শুভঙ্কর সেই গ্রামেরই ছেলে। কিন্তু সুস্মিতার জন্মের পর থেকে কোনো কারণে তারা কখনোই সুস্মিতাকে তাদের গ্রামে নিয়ে যায়নি, তাই সুস্মিতাও মাঝে মধ্যেই সেখানে যাওয়ার জন্য বায়না করত। এরপর দেখানো হয় রাতে অমৃতা আর শুভঙ্কর বারান্দায় বসে কথা বলতে থাকে। সে তখন অমৃতাকে বলতে থাকে যে সে তাদের গ্রামের সত্য আর কতদিন সুস্মিতার থেকে গোপন রাখবে, একদিন না একদিন তো সুস্মিতাকে জানতেই হবে। কিন্তু অমৃতা তখন তাকে বলে যে সুস্মিতা এখন মাত্র 12 বছর বয়সের, এখন তাকে কিছু জানানো হলেও সে কিছুই বুঝতে পারবে না। এরপরই দেখানো হয় কথা বলা শেষে অমৃতা কোনো কাজে বাসার ভেতর চলে যায়। ঠিক তখনই চন্দ্রপুর থেকে শুভঙ্করের কাছে একটা কল আসে, আর তাকে কল করে জানানো হয় যে তার বাবা মারা গেছে, তাকে এখনই চন্দ্রপুর যেতে হবে। কিন্তু সে তার সাথে করে কোনো কারণে সুস্মিতা বা অমৃতা কাউকেই নিয়ে যেতে পারবে না, তাই অমৃতা তাকে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে দেয়। শুভঙ্করও তখন চন্দ্রপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সুস্মিতা ঘুম থেকে উঠে শুভঙ্করকে খুঁজতে থাকে। অমৃতা তাকে জানায় যে তার বাবা আগের রাতে চন্দ্রপুর গিয়েছে, কারণ গ্রামে তার দাদা মারা গেছে। তো দাদুর এই কথা শুনে সুস্মিতা তো অনেক বেশি অবাক হয়। সে বলতে থাকে যে তার যে দাদু ছিল তা তো সে কখনো জানতোই না, তারা তো তাকে কিছুই বলেনি, তার মানে নিশ্চয়ই তার দাদাও তার সম্পর্কে জানতো না। তার এই প্রশ্নের উত্তর তো অমৃতার কাছে ছিল না, তাই সুস্মিতা তখন কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে দেখানো হয় শুভঙ্কর চন্দ্রপুরে গিয়ে তার বাবার সৎকার করে। তখন আমরা এটাও জানতে পারি যে জমিদার ভানু প্রতাপ সিংহই ছিল শুভঙ্করের বাবা।
অর্থাৎ 40 বছর আগে সেই কালী পুজোর দিন যে ছেলেটির জন্ম হয়েছিল সেই হলো শুভঙ্কর। আর সেখানে আমরা গ্রাম প্রধানের সেই ছেলে জয়দেবকেও দেখতে পাই। অবশ্য এখন জয়দেবই হলো এই গ্রামের প্রধান। এরপরই দেখানো হয় সৎকারের সব কাজ শেষ হলে শুভঙ্কর জয়দেবের সাথে কথা বলতে থাকে আর তাকে বলতে থাকে যে সে যদি তাদের এই বাড়ির কোনো খরিদ্দার পায় তাহলে যেন তাকে জানায়, অর্থাৎ সেই পুরো বাড়িটি বেচে দিতে চায়। একথা শুনে জয়দেব শুভঙ্করকে বলতে থাকে যে সে শুধু শুধু এই বাড়িটি কেন বিক্রি করবে। শুভঙ্কর বলে যে এমনিতেও এই বাড়ির দেখাশোনা করার তার কোনো ইচ্ছে নেই, তারপর আবার এই গ্রাম হলো রাক্ষসের গ্রাম। জয়দেব তখন তাকে বলে যে আরে এসব তো পুরনো কথা, এখন এগুলো কেউই বিশ্বাস করে না। শুভঙ্কর তখন আর রাজি না হলে জয়দেব তাকে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, সেই বাড়ির খরিদ্দার দেখবে। কিন্তু শুভঙ্কর যেন আরো একবার চিন্তা করে দেখে, তার স্ত্রী তার মেয়ে তাদেরকে এনে এই বাড়ি সে দেখাক, তার এই বাড়ি পছন্দ করে কিনা সেটা দেখুক শুভঙ্কর আগে। শুভঙ্কর তখন বলে আমার মেয়ে নয় ছেলে রয়েছে, সেখানে মিথ্যা কথা বলতে থাকে। কিন্তু জয়দেব তাকে বলে যে তার কাছে মিথ্যা বলার কোনোই প্রয়োজন নেই, সে ছাড়া এই গ্রামের আর কেউ জানে না যে শুভঙ্করের মেয়ে আছে, আর সে কাউকে কখনো জানাবেও না। শুভঙ্কর তার উপর ভরসা রাখতে পারে। তো শুভঙ্কর সবাইকে তার মেয়ের ব্যাপারে মিথ্যা কেন বলেছে, তাদেরকে সে কেন এই গ্রামে আনছে না, তা তো আমাদের কারোরই বোঝার বাকি নেই। এই গ্রামে যে একটা রীতি রয়েছে যে মেয়েদের জন্ম হলেই মেরে ফেলতে হবে, এই জন্য শুভঙ্কর কখনোই তার মেয়েকে এখানে আনেনি। যাক, এর পরদিনই দেখানো হয় শুভঙ্কর অমৃতাকে কল করে আর জানায় যে তার এখানে সব কাজ শেষ, সে কিছুক্ষণের মধ্যেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে। এরই মধ্যে দেখানো হয় দুজন লোক এসে শুভঙ্করের কাছে ভানু প্রতাপের অস্থি দিয়ে যায়। কিন্তু তখন তাদের সাথে কথা বলতে বলতে গাছের শেকড়ে আঘাত পেয়ে শুভঙ্কর সেখানেই পড়ে যায়। আর তখনই দেখানো হয় শুভঙ্করের জুতার নিচে সেই গাছের অবশিষ্ট কিছু শেকড় রয়ে গেছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সুস্মিতা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই তার আইপ্যাডের জোরে শব্দ হলে অমৃতা দৌড়ে এসে সুস্মিতার পাশ থেকে তার আইপ্যাড নিয়ে ভিডিওটা বন্ধ করে দিতে থাকে যাতে তার ঘুম না ভাঙে। আর তখনই সে গ্যালারিতে ঢুকে সুস্মিতার আইপ্যাডে একটা বিশাল গাছের ছবি দেখতে পায়, যেটা সে নিজে এঁকেছিল। কিন্তু এটা কোনো সাধারণ গাছ ছিল না, এটা ছিল চন্দ্রপুরের সেই গাছ। এই গাছের সামনেই মেয়েদেরকে বলি দেওয়া হতো, কিন্তু অমৃতা তো এই ব্যাপারে কিছু জানতো না। তার কাছে তো সুস্মিতার আঁকা এই গাছটি অনেক বেশি ভালো লাগে, এজন্য সে তখনই সেই ছবি তুলে শুভঙ্করকে সেই ছবিটি পাঠায়। শুভঙ্কর তো তখন গাড়ি চালাচ্ছিল, এর মধ্যেই মেসেজ আসলে সে গাড়ি সাইডে পার্ক করে তার সেই মেসেজ দেখতে থাকে। কিন্তু সে যখন জানতে পারে যে এই ছবি সুস্মিতার আইপ্যাডে পাওয়া গেছে, তখন সে অনেক বেশি অবাক হয়, কারণ এই গাছের সত্যটা তো সে জানে। সে বুঝতে পারে না যে তাদের মেয়ে ছবি কোথা থেকে পেল। ঠিক তখনই শুভঙ্কর তাড়াতাড়ি করে অমৃতাকে কল করে আর তার কাছে জিজ্ঞেস করে যে সুস্মিতা এই গাছের ছবি কোথায় পেয়েছে। যেহেতু সে গ্রামের মধ্যে ছিল তাই আবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, অমৃতার কথা সে ঠিকভাবে শুনতে পাচ্ছিল না। শুভঙ্কর তো বারবার তার কাছে এই নিয়ে জানতে চায়, তবে এরই মধ্যে কলটি ডিসকানেক্ট হয়ে যায়। সে তো বারবার ভাবতে থাকে সুস্মিতা এই ছবি কিভাবে আঁকলো। এই নিয়ে সে অনেক স্ট্রেস ফিল করতে থাকলে একটা সিগারেট ধরায়। ঠিক তখনই শুভঙ্করের চোখ পড়ে তার জুতোর সাথে লেগে থাকা সেই শেকড়ের উপর। তবে সে যখনই সেটা জুতা থেকে ছাড়াতে যাবে, ঠিক তখনই তার পেছন থেকে শেকড়ের মতো কিছু একটা এসে তার হাত পা মুখ জড়িয়ে ধরে। শুভঙ্কর তখন কোনোভাবে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যতই সে চেষ্টা করে ততই সে শিকড়গুলো শুভঙ্করকে জড়িয়ে ধরতে থাকে। আর ঠিক তখনই তার মুখ থেকে সিগারেট গায়ের উপর পড়ে সেখানে আগুন ধরে যায়। শুভঙ্কর সহ পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপরই দেখানো হয় শুভঙ্করের মৃত্যুর ব্যাপারে পুলিশ পরদিনই অমৃতাকে জানায়। এ কথা শুনে তো অমৃতা এবং সুস্মিতা যেন একদমই ভেঙে পড়ে, তারা তো কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপরই দেখানো হয় অমৃতা মুম্বাইতেই শুভঙ্করের জন্য শ্রাদ্ধের আয়োজন করে। সেখানেই তখন তার সাথে দেখা করতে জয়দেব আসে, আর সে অমৃতাকে আশ্বস্ত করে যে শুভঙ্কর চলে গিয়েছে, এর জন্য যেন অমৃতা বা সুস্মিতা কখনোই নিজেদেরকে একা না মনে করে, কারণ পুরো চন্দ্রপুর তাদের পাশে আছে। যে কোনো বিষয়ে তার কোনো সাহায্য লাগলে অমৃতা যেন তাকে কল করে। এরপরই দেখানো হয় সুস্মিতা সবসময় তার বাবাকেই মনে করত আর অনেক কান্না করত। অমৃতারও তখন অনেক বেশি কষ্ট হতে থাকে, কিন্তু সে যথাসম্ভব তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এভাবেই দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। হঠাৎ এক রাতে অমৃতা শুভঙ্করকে নিয়ে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, আর তার ঠিক পরবর্তী দিন অমৃতার কাছে চন্দ্রপুর থেকে জয়দেবের কল আসে। জয়দেব তাকে বলতে থাকে যে শুভঙ্কর মারা গেছে 3 মাস হয়ে গেল, কিন্তু মারা যাওয়ার আগের দিন রাতে শুভঙ্কর তাকে বলে গিয়েছিল যে সে তাদের এই বাড়িটি বিক্রি করতে চায়। অমৃতা তাকে বলে যে হ্যাঁ, শুভঙ্কর এই ব্যাপারে তাকেও বলেছিল। জয়দেব তখন তাকে বলে যে সে একজন দালালের সাথে কথা বলেছে, পরশুদিন একজন খরিদ্দার তাদের এই বাড়ি দেখতে আসবে। তাই অমৃতা যেন একটা কাজ করে, পরশুদিন যেন তারা চন্দ্রপুর গ্রামে চলে আসে। এখানে এসে 2-1 দিনের মধ্যে সব কাজ শেষ করে তারা আবারও মুম্বাই ফিরে যেতে পারবে। কিন্তু অমৃতা তো তার মেয়েকে নিয়ে সেখানে কোনোভাবেই যেতে চায় না, তাই সে জয়দেবকে বলে যে সে আর সেখানে যে কি করবে। জয়দেবী তো এই ব্যাপারে ভালো জানে, তাই সে যা ভালো মনে করে তাই যেন করে, সে মনে হয় না আসতে পারবে। জয়দেব তখন তাকে বলতে থাকে যে তারা কখনো এ বাড়ি দেখেনি, এবারের জন্য তার অন্তত একবার এসে ঘুরে যাক। এরপর বাড়ি বিক্রি হলে তো তারা চাইলেও আর আসতে পারবে না।
অমৃতা তখন বলতে থাকে ঠিক আছে, সে চেষ্টা করে দেখবে। এই বলে অমৃতা কল কেটে দেয়, কিন্তু সে তখন সিদ্ধান্ত নেয় যে এই শেষ কাজটি করার জন্য তাকে চন্দ্রপুর যেতেই হবে। সুস্মিতা এটা জানতে পেরে সেও অমৃতার সাথে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু অমৃতা তো তাকে নিয়ে যেতে চায় না। সুস্মিতা তখন বলতে থাকে যে তার বাবা অর্থাৎ শুভঙ্কর সেই গ্রামে একা গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। এখন অমৃতাও একা যাচ্ছে, তার যদি কিছু হয়ে যায় তাহলে সে কি করবে? এই কথা শুনে অমৃতা তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এর ঠিক দুদিন পরই দেখানো হয় অমৃতা সুস্মিতাকে নিয়ে চন্দ্রপুরে পৌঁছে যায়। সেখানে গিয়ে যখন তারা গাড়ি নিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করছিল, তখন সেই বাড়ির একটি জানালাতে অমৃতা শুভঙ্করকে দেখতে পায়। এটা আসলে তার কল্পনা ছিল, তাই তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু তার মনোযোগ অন্যদিকে যাওয়ার কারণে তাদের গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। সে তখন কোনো মতে গাড়িটা থামায়। এখানে এই যে আমরা বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছি, তার নাম হলো দীপিকা। তখন আমরা দীপিকার বাবা বিকাশ এবং তার মা মালাকেও দেখতে পাই। মূলত বিকাশ তার পরিবারের সাথে থেকে এই রাজবাড়ির দেখাশোনা করে। তো দেখানো হয় দীপিকা অলমোস্ট গাড়ির সামনে চলে আসার জন্য অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই তখন তাকে শান্ত করার জন্য সুস্মিতা তাকে চকলেট খেতে দেয়। এরপর তারা সবাই মিলে বাড়ির ভেতর প্রবেশ করে। অমৃতা এবং সুস্মিতা দুজনেই প্রথমে বাড়ির নিজ চোখে দেখছে। অমৃতা তো ঘুরে ঘুরে এই পুরো রাজবাড়িটি দেখতে থাকে, কিন্তু তখন আমাদেরকে দেখানো হয় সে তার সাথে করে সুস্মিতাকে নিয়ে আসার জন্য বিকাশের স্ত্রী মালা কেন যেন একটু উদ্বিগ্ন। যাক, তো এরপরই দেখানো হয় দীপিকা অমৃতা এবং সুস্মিতার কাছে আসে আর তাদেরকে বলতে থাকে যে বাড়িতে মোট 24টা ঘর রয়েছে। সুস্মিতা তখন একথা শুনে অনেক বেশি আশ্চর্য হয় আর দীপিকাকে বলে তাহলে সে যেন তাকে এসব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। দীপিকা তখন তাকে রুমগুলো দেখানোর জন্য নিয়ে যায়। এদিকে অমৃতাও সবকিছু দেখতে থাকে। তখন সে বাড়ির মধ্যে থাকা মন্দিরের দরজায় তালা দেখে বিকাশের কাছে জিজ্ঞেস করে যে মন্দির তালাবদ্ধ কেন। বিকাশ জানায় যে মন্দিরটি গত 40 বছর যাবতই তালাবদ্ধ করা, কারণ গত 40 বছরে দেবী কাউকে দর্শন দেয়নি। আর এটাই তাদের পরম্পরা যে দেবী যদি কাউকে দর্শন দেয় তাহলেই এই মন্দিরের দরজা খোলা হবে, আর যাকে দেবী দর্শন দিবে তাকেই পুজো করতে হবে। অমৃতা তখন বিকাশের সাথে আরো কথা বলে জানতে পারে যে বিকাশের আগে বিকাশের বাবা 50 বছর ধরে এই বাড়ি দেখাশোনা করেছে, কিন্তু এখন তার বাবার অনেক বেশি শরীর খারাপ, তাই বিকাশই এই বাড়ির দেখাশোনা করছে। এসব জেনে অমৃতা বিকাশের বাবার সাথে দেখা করে, কিন্তু বিকাশের বাবা তখন অমৃতার কোনো কথারই উত্তর দেয় না। অমৃতাকে দেখার পরে বিকাশের বাবার চোখগুলো বড় বড় হয়ে যায়, কিন্তু এর কারণ জানা যায় না। অমৃতাও এই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এরপরই দেখানো হয় অমৃতা এবং সুস্মিতা মিলে তাদের আজ রাতের খাওয়া দাওয়া শেষ করে, কিন্তু তখনই অমৃতা বিকাশ মালা এই সবার মধ্যে কেমন যেন একটু অদ্ভুত আচরণ লক্ষ্য করে। তার মনে হতে থাকে যে তাদের এখানে আসা হয়তো এদের কারো পছন্দ হচ্ছে না। যাক, তো এরপরই দেখানো হয় বিকাশ তাদের খাওয়া শেষ হলে সেখান থেকে ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু ঠিক তখনই অমৃতা আর সুস্মিতার কাছে বিকাশের বাবা হঠাৎ করে আসে আর সুস্মিতাকে দেখে বলতে থাকে যে সর্বনাশ হয়ে গেছে, এই অভিশাপ থেকে কেউ মুক্তি পাবে না, সবাই মারা যাবে। তো তার এই অদ্ভুত আচরণ দেখে অমৃতা আর সুস্মিতা তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাবার আওয়াজ পেয়ে বিকাশ এবং মালা সেখানে দৌড়ে আসে। তারা তখন তাকে সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে আর অমৃতাদের বলে যে তার বাবার কথায় তারা যেন ভয় না পায়, তার বাবা যেহেতু অসুস্থ তাই তার এখন মাথা ঠিক নেই। এরপরই দেখানো হয় অমৃতা সুস্মিতাকে বলতে থাকে যে বিকাশের বাবার অনেক বয়স হয়ে গেছে, যার জন্য তার মাথা ঠিক নেই, সে উল্টো পাল্টা কথা বলছে। কিন্তু সুস্মিতা যেন সবসময় মনে রাখে যে তারা এখন অচেনা একটি জায়গায় এসেছে, তাই সে যেন কখনো তাকে না জানিয়ে কোথাও না যায়। এরপরই তারা তাদের রুমে এসে দ্রুত ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত গভীর হলেই গাছের মতো দেখতে অদ্ভুত ভয়ঙ্কর কয়েকটি মেয়ে এসে জানালা দিয়ে সুস্মিতাকে দেখতে থাকে। এরপরই দেখানো হয় জয়দেব পরদিন সকালে অমৃতার কাছে এই বাড়ির দালালকে নিয়ে আসে। অমৃতা তাদের বলতে থাকে যে ক্লায়েন্ট এই বাড়ির জন্য যে দাম দিতে চায় সেই দামেই যেন তার এই বাড়িটিকে বিক্রি করে ফেলে। অমৃতার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু দালাল তখন তাকে বলতে থাকে যে গ্রামে এমনিতেই সহজে কোনো বাড়ি বিক্রি হয় না, আর তার উপরে তাদের এই অভিশপ্ত বাড়ি তো কেউ কিনতেই চায় না। তো সেই অভিশপ্ত কথাটা বললে জয়দেব তখন দালালকে বলতে থাকে যে সে এসব কি উল্টোপাল্টা কথা বলছে, এসব এখন আর কেউ মানে নাকি। জয়দেবের পর অমৃতাকে বলতে থাকে যে দালাল বাড়ির দাম কমানোর জন্য এসব উল্টোপাল্টা কথা বলছে। এর জন্য তখন জয়দেব সেই দালালকে বাসা থেকেই তাড়িয়ে দেয়। এরপর সে অমৃতাকে বলতে থাকে যে সে আরো কয়েকটি দালালের সাথে কথা বলবে। এদিকে তখন অমৃতা বাড়ির দরজার দিকে তাকিয়ে লক্ষ্য করে যে গ্রামের কিছু মানুষ এসে দরজার বাইরে দিয়েও কি মারছে। এটা দেখে সে জয়দেবের কাছে তাদের এখানে আসার কারণ জানতে চায়। জয়দেব তখন তাকে জানায় যে তারা কখনো শুভঙ্করের পরিবারকে দেখেনি, তো এই জন্য কৌতূহল নিয়ে হয়তো দেখতে এসেছে, কিন্তু তাদেরকে নিয়ে অমৃতাকে ভাবতে হবে না, সে তাদেরকে দেখে নিচ্ছে। এরপরই দেখানো হয় সুস্মিতা দীপিকাকে তার ড্রয়িং গুলো দেখাচ্ছিল।
তখন সে সেই গাছের ছবিটি বের করলে দীপিকা তো অবাক হয়ে যায়, কিন্তু সুস্মিতা তখন বুঝতে পারে না যে গাছটি সে আবার কখন আঁকলো। তবে তার এই ড্রয়িংটি দেখে দীপিকা তাকে বলতে থাকে যে এটা তো তাদের এখানের বাড়ির পেছনের বড় গাছটি, সুস্মিতা তো আগে এখানে কখনো আসেনি, তাহলে সেই গাছটি কোথায় দেখেছে? সুস্মিতা তখন তাকে বলে যে সেই ছবিটি কখন এঁকেছে তা সে নিজেই জানে না, কিন্তু এই গাছটি যেহেতু বাড়ির পেছনে তাই সে গাছটি দেখতে যেতে চায়। কিন্তু দীপিকা তাকে বলতে থাকে যে সেই গাছের কাছে ভুলেও যাওয়া যাবে না, কারণ সেই গাছে দৈত্য থাকে। সুস্মিতা তো দীপিকার কাছে অনেক বায়না করতে থাকে, সে তো এসব কোনো কিছুই শুনতে চায় না। দীপিকা তো তাকে অনেক নিষেধ করে, কিন্তু সুস্মিতা তাকে বারবার অনুরোধ করতে থাকলে দীপিকা তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় দীপিকা সুস্মিতাকে বাড়ির পেছনে নিয়ে যায় আর ইশারা করে সেই বড় গাছটি দেখায়। সুস্মিতা তখন গাছটিকে আরো কাছ থেকে দেখতে চায়, কিন্তু দীপিকা বলে যে তার দেখার হলে সে সামনে যেতে পারে, কিন্তু দীপিকা আর এখান থেকে এক পাও এগোবে না। কিন্তু সুস্মিতা তো বলতে থাকে আরে দৈত্য বলতে কিচ্ছু হয় না, সে খামোখা ভয় পাচ্ছে। কিন্তু দীপিকা তো সেখানেই দাঁড়িয়ে থাকে আর সুস্মিতাকেও যেতে মানা করতে থাকে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না আর একাই বাড়ির শেষ সীমানার দিকে এগিয়ে যেতে থাকে। সে তো অবাক হয়ে গাছগুলো দেখছিল। ঠিক তখনই অমৃতা সুস্মিতার কাছে চলে আসে আর তাকে বলতে থাকে যে সেনা তাকে বলেছে যেন তাকে না বলে সে কোথাও না যায়। দীপিকাও তখন বলতে থাকে যে সেও সুস্মিতাকে অনেকবার নিষেধ করেছিল, কিন্তু তারপরেও সে তাকে জোর করে এখানে এনেছে। যাক, এরপরই দেখা যায় অমৃতা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসছিল, কিন্তু তখনই সে সেখানে কোনো কিছুর একটা উপস্থিতি টের পায়। সে তখনই বাড়ির দিকে তাকায়। সে সময় তার মনে হয় যে কোনো এক নারী তার দিকে তাকিয়ে আছে, কিন্তু অমৃতাকে দেখা মাত্রই অদ্ভুত রকমের দেখতে সেই নারী দ্রুত সেখান থেকে সরে যায়। এদিকে দেখানো হয় দীপিকা বাড়ির পেছনে এসেছে, এই জন্য মালা দীপিকার কাছে চলে আসে আর তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে যে তাকে না সে এখানে আসতে বারণ করেছে, তারপরেও সে কেন এখানে আসলো। দীপিকা তো তখন তার মাকে বলতে থাকে সে যেন তাকে ধীরে ধীরে টানে, কারণ তার পেটে ব্যথা করছে। অমৃতাও তখন দীপিকার জামাতে ব্লাড দেখতে পায় আর মালাকে বলতে থাকে যে তার মেয়ে তো বড় হয়ে গেছে। তবে মালাকে দেখে মনে হয় যে সে এইটা জানার পর অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তো অনেক ভয় পেয়ে দ্রুত দীপিকাকে এখান থেকে নিয়ে যায়। এদিকে দেখানো হয় দীপিকার পিরিয়ড হয়েছে। এটা দেখে সুস্মিতা অমৃতার কাছে জিজ্ঞেস করে যে তার পিরিয়ড কবে হবে। অমৃতা তখন বলে তার তো অলরেডি 12 বছর হয়ে গেছে, তাই যে কোনো সময়ের মধ্যেই এটা হতে পারে। এদিকে আমাদেরকে দীপিকা এবং তার মাকে দেখানো হয় সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। ধূপ জ্বালিয়ে মা কালীর নাম মনে করতে করতে সে দীপিকাকে বাড়ির একটা কক্ষে এনে রাখে। তারপর সে তাকে সেখানে বসিয়ে দিয়ে বলে যে সে যেন এখানেই থাকে, সে রাতে তাকে নিতে আসবে। দীপিকা তখন তার মাকে এটা করতে মানা করতে থাকে, কিন্তু মালা তাকে রেখেই সেই রুমের দরজা দিয়ে বাইরে থেকে লক করে দেয়। দীপিকা তো ঘরে বসে তার মায়ের জন্যই অপেক্ষা করছিল আর এক পর্যায়ে সে ঘুমিয়েও পড়ে। এরপর রাত গভীর হতে শুরু করলে আমরা দেখতে পাই এই অন্ধকার রুমের পেছনের জানালা দিয়ে কিছু শিকড় দীপিকার দিকে এগিয়ে আসতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর দেখতে এক রাক্ষস চলে আসে। এই রাক্ষস বা দৈত্যর কথাই দীপিকা সুস্মিতাকে বলছিল। রাক্ষসটি তো তার শিকড় দিয়ে রুমের জানালা ফাঁকা করে ভিতরে ঢুকে পড়ে। তার শিকড় বাকড় তখন পুরো রুমের চারপাশে ছড়িয়ে যেতে থাকে। এরপরই একটি শিকড় এসে দীপিকার পা জড়িয়ে ধরে আর তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দীপিকার মা তো রুমে এসে দেখে যে দীপিকা নেই। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ তার মেয়ের কি হলো এটা নিয়ে ভাবতে ভাবতে সে কান্নায় ভেঙে পড়ে। সে তো খুব ভালো করেই বুঝতে পারে যে কাল রাতে রাক্ষস এসে তার মেয়েকে তুলে নিয়ে গেছে। তখন তো সেখানে বিকাশও চলে আসে। তাছাড়া অমৃতা এবং সুস্মিতারও তাদের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। তারা দ্রুত বাইরে এসে দেখার চেষ্টা করে যে কি হয়েছে। তখন মালা বিকাশকে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে জানতো যে এমনটাই হবে। এরপর সে সুস্মিতার দিকে ইশারা করে আর বলে যে এই মেয়ের জন্যই আজ তার দীপিকার এই দশা। তার মেয়ে কখনোই সেই গাছের কাছে যায় না, কিন্তু এই সুস্মিতার জন্য সে সেখানে গিয়েছে আর আজ সেই দৈত্য এসে তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। এসব কথা শুনে সুস্মিতা আর অমৃতা তো অনেক বেশি ভয় পেতে থাকে। তারা তাদের আচরণের কোনো কারণই বুঝতে পারছিল না। তখনই সে তাড়াতাড়ি করে অফিসার সন্দীপকে কল করে। সন্দীপ এই গ্রামে মাত্র 1 মাস হলো এসেছে, তাই সেই গ্রামের আগের রেকর্ডের ব্যাপারে কিছুই জানতো না। তাই সে তার সাথে করে গ্রাম প্রধান অর্থাৎ জয়দেবকেও নিয়ে আসে। এরপরই সন্দীপ দীপিকাকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমের কাছে যায়। সেখানে সে কারো পায়ের ছাপ আছে কিনা সেটা লক্ষ্য করে, কিন্তু কোনো পায়ের চিহ্নই সেখানে ছিল না। তাই সে সবাইকে বলতে থাকে যে কেউ যদি দীপিকাকে তুলে নিয়ে যায় তাহলে তো এখানে কারো পায়ের চিহ্ন থাকার কথা। তখন সবাই তাকে বলে যে রাক্ষসের পায়ের চিহ্ন হয় না। এর মধ্যেই সেখানে গ্রামের সবাই একত্রিত হয়।
তাদের মাধ্যমে তারা জানতে পারে যে দীপিকায় যে এই প্রথম গ্রাম থেকে এভাবে উধাও হয়েছে তা নয়, এর আগে আরো অনেক মেয়েদের যখন প্রথম পিরিয়ড হয়েছে তার পরবর্তী দিনেই দৈত্য এসে তাদেরকে তুলে নিয়ে গেছে। কিন্তু জয়দেব অমৃতাকে এখানে আনার আগে এই ব্যাপারে কিছুই জানায়নি। তাছাড়া যে সকল মেয়েরা মিসিং হয়েছিল তাদের মিসিং কমপ্লেনও থানায় জব্দ করা হয়নি। এর প্রেক্ষিতে জয়দেব বলতে থাকে যে মেয়েগুলো আবার 2-3 দিন পরেই সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরে আসে, তাই যেহেতু কিছু হয়নি তাই তারা কমপ্লেন কিসের করবে। তখন গ্রামবাসী বলে ওঠে যে সমস্যা তো এই সুস্মিতার, তাকে বলি না দেওয়ার কারণেই দৈত্য তাদের গ্রামের মেয়েদেরকে নিয়ে যায়। কিন্তু অমৃতা তাদেরকে বলতে থাকে যে তারা এভাবে তার মেয়ের উপর সব দোষ দিতে পারে না। দীপিকাকে যদি দৈত্য নিয়ে গিয়ে থাকে তাহলে তার কাছে দীপিকা আর সুস্মিতা সমান, তাই সে এবার জঙ্গলে যাবে দীপিকাকে খুঁজতে। এটা শুনে জয়দেব তখন তাকে বলতে থাকে যে জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি আছে, তার সেখানে যাওয়া একদমই ঠিক হবে না। কিন্তু অমৃতা তো তার কোনো কথাই শোনে না। অফিসার সন্দীপকে তার সাথে করে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারা গাছের মধ্যেই খুঁজতে থাকে। তখনই এক পর্যায়ে অমৃতা একটা গাছের মধ্যে দীপিকাকে দেখতে পায়, কিন্তু তার কাছে গিয়ে দেখে সেখানে তো দীপিকা নেই। সে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করতে থাকে। হঠাৎ করেই তার কানে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। এই শব্দ ফলো করে করে সে একটা গুহা দেখতে পায়। তখন সে ওই গুহার ভেতরেই ধীরে ধীরে এগোতে থাকে। ঠিক তখনই সেখানে সন্দীপ আসে আর তাকে বলে যে তার এই গুহার মধ্যে যাওয়াটা ঠিক হবে না। এরপরই তারা দীপিকাকে না পেয়ে সেখান থেকে চলে আসে। এরপরই অমৃতা সেখান থেকে এসে সুস্মিতার সাথে দেখা করে। সুস্মিতা বলে যে গ্রামবাসী বলছে এই সবকিছু নাকি তার বাবার জন্য হচ্ছে, আর এর জন্য নাকি সুস্মিতাও দায়ী। অমৃতা তাকে বলতে থাকে যে এই সবকিছু গ্রামবাসীর বানানো কথা, সে যেন এসবে কান্না দেয়। কিন্তু সুস্মিতা তখন তাকে বলে যে তাহলে কেন সে আর তার বাবা কখনো তাকে এই গ্রাম সম্পর্কে বলেনি আর এই গ্রামে আনেনি? এই গ্রামের কথা উঠলেই কেন তারা টপিক ঘুরিয়ে দিত? অমৃতা তখন তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, সে তাকে সব সত্যিটা জানাবে। তার বাবা শুভঙ্করও এটাই চাচ্ছিল। যাক, তো তখন অমৃতা সুস্মিতাকে বলতে থাকে যে তার কি মিউজিয়ামের সেই রক্তবীজের পেইন্টিং এর কথা মনে আছে? সে তো তাকে বলেছিল যে রক্তবীজ মা কালীর হাতে মারা গিয়েছে, কিন্তু এই চন্দ্রপুরের মানুষ মনে করে যে রক্তবীজকে মারার সময় তার গা থেকে এক ফোঁটা রক্ত এই চন্দ্রপুরের মাটিতে পড়েছিল। তাই সেখান থেকে আরো একটি রাক্ষসের জন্ম হয়। কিন্তু এই রাক্ষস তার রক্ত থেকে অন্য রাক্ষসের জন্ম দিতে পারত না, তাই সে টার্গেট করে চন্দ্রপুরের মানুষদের। এই রাক্ষস বিভিন্ন সময় এই গ্রামের বিভিন্ন মেয়েদেরকে তুলে নিয়ে যেতে থাকে। তার উদ্দেশ্য ছিল ওই মেয়েদের গর্ভে নতুন রাক্ষসের জন্ম দেওয়া। কিন্তু কোনো মেয়েই ওই রাক্ষসের শক্তির কাছে টিকতে পারেনি, যার জন্য এইভাবে গ্রামের অনেক মেয়ের জীবন গিয়েছে। কিন্তু তারপর একদিন দেবীর এক ভক্ত দেবীর কাছে সাহায্য চায়। তখন দেবী তার এক ফোঁটা রক্ত ওই ভক্তের চোখের উপর ফেলে। সাথে সাথে সেই ভক্ত অসীম শক্তির অধিকারী হয়ে যায়। সে দৈত্যটির সাথে লড়াই করতে যায়, কিন্তু দৈত্যটি হঠাৎ করেই সেখান থেকে গায়েব হয়ে যায়, যার জন্য চন্দ্রপুরের মানুষ মনে করতে থাকে যে তারা হয়তো রাক্ষসের হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু আসলে তো ওই রাক্ষস শুধু সুযোগের অপেক্ষা করছিল। সে জানতো যে সেই ভক্তের মধ্যে দেবীর শক্তি রয়েছে, তাই যখন সেই ভক্তের মেয়ের জন্ম হয় তখন সেই মেয়েটির পিরিয়ড হলেই মেয়েটিকে তার সাথে তুলে নিয়ে যায়। মেয়েটি কিছুদিন পর ফিরেও আসে, কিন্তু তার পেটে তখন রাক্ষসের নতুন বংশধর। এটা জেনে সেই ভক্ত মেয়েটি অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ যদি তার মেয়ের পেটে সেই রাক্ষসের জন্ম হতো তাহলে রাক্ষস জিতে যেত। তাই তখন সে নিজ হাতে তার নিজেরই মেয়েকে বলি দেয়। সুস্মিতা এসব শুনে তাকে বলে যে এসবের সাথে তার কি সম্পর্ক? অমৃতা তখন তাকে বলে সেই হলো সেই ভক্তের বংশধর, আর তাদের বংশে আজ পর্যন্ত যত মেয়ে জন্মগ্রহণ করেছে তাদেরকে প্রথম দিনেই বলি দেওয়া হয়েছে, যাতে করে সেই রাক্ষস তাদের মধ্যে অন্য রাক্ষসকে জন্ম দিতে না পারে। কিন্তু তাদের মধ্যে এখন একমাত্র সুস্মিতাই জীবিত আছে, তাই সেই দৈত্য বা রাক্ষস এখন সুস্মিতার জন্যই অপেক্ষা করছে। অর্থাৎ যে কোনো সময় সে সুস্মিতাকে তার কাছে তুলে নিয়ে যেতে পারে। আর সুস্মিতার বাবা শুভঙ্কর তো এসব ব্যাপারে আগে থেকে খুব ভালো করেই জানতো, তাই সে অমৃতাকে নিয়ে চন্দ্রপুর থেকে অনেক দূরে বসবাস করতে শুরু করে। কিন্তু সুস্মিতার যেদিন জন্ম হয় সেদিন শুভঙ্কর আর অমৃতা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তার মধ্যে সেখানে শুভঙ্করের বাবা ভানুপ্রতাপ সিং হসপিটালে শুভঙ্করের ছেলে হয়েছে নাকি মেয়ে সেটা দেখার জন্য চলে আসে। তখনই শুভঙ্কর আর অমৃতা মিলে তাদের পাশের বেডের বাচ্চা ছেলের সাথে তাদের মেয়েকে পরিবর্তন করে দেয়, আর ভানুপ্রতাপকে জানায় যে তাদের ছেলে হয়েছে। এভাবেই তারা তাদের পুরো পরিবারের থেকে সুস্মিতাকে লুকিয়ে রেখেছিল, যাতে করে তারা সুস্মিতাকে বলি দিতে না পারে। কিন্তু পরবর্তীতে তো সবকিছুই প্রকাশ হয়ে গেছে, আর এখন তো ওই রাক্ষসও সুস্মিতার ব্যাপারে জেনে গিয়েছে। কিন্তু অমৃতা তখন সুস্মিতাকে বলতে থাকে যে যতদিন তার মা বেঁচে আছে সে তার কিছুই হতে দিবে না, সে যেন কোনো চিন্তা না করে। এরপরই আমাদেরকে দীপিকাকে দেখানো হয়। তাকে সেই দৈত্য জঙ্গলের মধ্যে এনে নিজের মতো করে তৈরি করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই দীপিকাকে গাছের মতো করে অদ্ভুত রকমের দেখতে বানিয়ে ফেলে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। অফিসার সন্দীপ তার সাথে করে
জয়দেবকে নিয়ে আসে। এরপর তারা সেই সকল মেয়েদের কাছে যেতে থাকে যাদেরকে কিনা সেই রাক্ষস তুলে নিয়ে গিয়েছিল। তো তারা গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করে যে ওই রাক্ষস তুলে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে কি হয়েছিল, কিন্তু সবগুলো মেয়ে বলতে থাকে যে তাদের কিছুই মনে নেই। তবে একজন বলে যে সে সেখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পেয়েছিল। এই কথা সন্দীপ যখন অমৃতাকে জানায়, অমৃতা তখন তাদেরকে বলে যে সেও সেদিন জঙ্গলের মধ্যে এক বুড়ো মহিলাকে দেখেছিল। এই কথা শুনেই তখন জয়দেব তাকে বলতে থাকে যে বুড়ো মহিলার কোনো সমস্যা রয়েছে, তাকে সবাই ভয় করত, এজন্য অনেক বছর আগেই তাকে এই গ্রাম থেকে সবাই বের করে দেয়। তার মনে হয় যে এই সব কিছুর পেছনে এই বুড়ো মহিলাটিই রয়েছে। তো তাদের এই সব কথা শুনে অমৃতা বাসায় চলে আসে। বাসার সামনে গাড়ি পার্ক করবে সে, তখনই সে গাড়ির জানালায় আবারও সেই মহিলাটিকে দেখতে পায়। মহিলাটি তাকে বাড়ির ভেতরের দিকে ইশারা করতে থাকে, কিন্তু হঠাৎই সে উধাও হয়ে যায়। অমৃতা তখন তাড়াতাড়ি করে দৌড়ে সুস্মিতার কাছে যায়। দেখা যায় সুস্মিতা তখন বিকাশের বাবার কাছে বসেছিল। বিকাশের বাবা তখন তাকে শুভঙ্করের ছোটবেলার গল্প বলছিল, আর সেও খুব মনোযোগ দিয়ে শুনছিল। এরপরে অমৃতা সুস্মিতাকে নিয়ে রুমে চলে যেতে নেয়। তখনই বিকাশের বাবা অমৃতাকে ডেকে তার হাতে একটা দলিল দেয় আর বলে যে এটা শুভঙ্করের ছিল। দৃশ্য চলে যায় রাতের বেলা। অমৃতা সুস্মিতাকে ঘুম পাড়িয়ে একা একা বসে সেই দলিলটি দেখতে থাকে। সেখানে দেবীর ছবি আঁকানো ছিল, আর তার নিচে লেখা ছিল যে রাক্ষস যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়েদের খরচ হবে রক্তদান, মেয়েদের রক্ত তখন হবে সেই রাক্ষসের বলিদান। আর এটা হলো স্বয়ং দেবীর থেকে দেওয়া নির্দেশনা। এটা পড়ার পরে অমৃতা তার সামনে শুভঙ্করকে দেখতে পায়। শুভঙ্কর এই নির্দেশনা অমৃতাকে দেয়। অমৃতাও বুঝতে পারে যে এই লেখার মধ্যেই সবকিছু রয়েছে। আর তখনই তার সামনে দেবীর আবির্ভাব ঘটে, অর্থাৎ দেবী অমৃতাকে দেখা দিয়েছে। আর তাদের রীতিতে আছে যে যখন দেবী কাউকে দেখা দিবে তখনই তার মন্দির খোলা হবে, এবং যাকে দেবী দেখা দিয়েছে সেই দেবীর পুজো করবে। তো এর জন্য পরদিন সকালে অমৃতা বিকাশের কাছে যায় আর তাকে বলতে থাকে সে দেবীর দর্শন পেয়েছে। তারপরে তার থেকে এই মন্দিরের চাবি নিয়ে মন্দিরের তালাটি খুলে দেয় সে। 40 বছর পর এই মন্দিরের তালা খোলা হলো। তাই গ্রামবাসী এই ব্যাপারে দ্রুত মায়ের দর্শন নেওয়ার জন্য চলে আসে। তারা তখন অমৃতার পা ছুঁয়ে তাকে বলতে থাকে যে এখন হয়তো এত বছর পরে তাদের গ্রাম অভিশাপ থেকে মুক্ত হবে। একদিকে সবাই যখন দেবীকে দেখছে, তখন অন্যদিকে দেখানো হয় দীপিকা দরজা দিয়ে বাসায় ফিরে এসেছে। তার বাবা মা তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই অমৃতা এবং ইন্সপেক্টর সন্দীপ মিলে গ্রামের যে মেয়েগুলোকে রাক্ষস তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে চলে আসে হসপিটালে তাদের টেস্ট করানোর জন্য। কিন্তু তাদের টেস্ট করে ডক্টর তাদেরকে জানায় এই মেয়েদের মধ্যে ফিজিক্যাল হ্যারাসমেন্টের বা শারীরিক সম্পর্কের কোনো কিছুই পাওয়া যায়নি। তবে প্রত্যেকটি মেয়েরই পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আবার তারা কেউই প্রেগনেন্ট না। তাদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু একসাথে গ্রামের এতগুলো মেয়ের হঠাৎ করে কোনো কারণ ছাড়া পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। তাই তার ধারণা এই মেয়েগুলোর সাথে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এরপরই রাতে দেখানো হয় অমৃতা সুস্মিতার কাছে যায়। সুস্মিতা তাকে বলতে থাকে যে তার তলপেটে অনেক বেশি ব্যথা করছে। অমৃতা তখন তাকে ঘুমিয়ে পড়তে বলে। এরপর সে নিজেও সবকিছু নিয়ে চিন্তা করতে করতে টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, তখন হঠাৎ করেই দীপিকা তার রুম থেকে বের হয় আর উপরে অমৃতাদের রুমের কাছে যেতে থাকে। তখন তাকে বিকাশের বাবা দেখে নেয় আর তাকে উপরে যেতে মানা করতে থাকে, কিন্তু দীপিকা তো তার কোনো কথাই শোনে না। আর এক পর্যায়ে সে আবারও সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার দাদুকে আকাশে তুলে নিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে। এরপর সে উপরে এসে দেখে যে সুস্মিতার পিরিয়ড হয়ে গেছে। তাই তখনই সে সুস্মিতাকে গিয়ে আস্তে করে জাগায় আর তাকে বলতে থাকে যে তারা এখন খেলতে যাবে। সুস্মিতা অমৃতাকে জানাবে বলতে থাকে, কিন্তু দীপিকা তাকে বলে যে সে যদি অমৃতাকে জানায় তাহলে সে তাকে খেলতে যেতে দিবে না। এটা বলেই সে চুপচাপ সুস্মিতাকে তার সাথে করে নিয়ে যেতে থাকে। পথে দেখানো হয় তাদের সাথে আরো কিছু মেয়ে জয়েন করে, কিন্তু এই সবগুলো মেয়ে তখন সেই রাক্ষসের হয়ে কাজ করছিল। এই দিকে দেখানো হয় কিছুক্ষণের মধ্যেই অমৃতার ঘুম ভেঙে যায়, আর তখনই সে সেখানে সুস্মিতাকে দেখতে না পেয়ে খুবই ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। কিন্তু সেখানে সে বিকাশের বাবার লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে তো সে আরো বেশি ঘাবড়ে যায়। তখনই তো বিকাশ এবং মালা সেখানে চলে আসে। অমৃতা বুঝতে পারে যে কেউ একজন এসে তার মেয়েকে নিয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি করে বাড়ির পেছনে যায়। সেখানে গিয়ে এসে দেখে অনেকগুলো গাছের মতো ভয়ঙ্কর দেখতে মেয়ে সুস্মিতাকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। সে তখন তাড়াতাড়ি করে জঙ্গলের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই বৃদ্ধ মহিলাটি সুস্মিতাকে ধরে আছে। এটা দেখে সে তার হাত থেকে সুস্মিতাকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যেতে নেয়, কিন্তু তখনই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে তাকে বলতে থাকে যে এরপর সুস্মিতাকে তুলে নেওয়া হবে, কারণ এখনো কালী পুজো বাকি আছে। অমৃতা তো তাড়াতাড়ি করে ফিরে এসে তার ব্যাগ গুছিয়ে নিতে থাকে। সে বুঝতে পারে যে এখানে থাকা তাদের আর একদমই ঠিক হবে না, তাই সে যত দ্রুত সম্ভব এখান থেকে ফিরে যেতে চায়। তখনই তাদের কাছে জয়দেব আসে আর
তাদেরকে বলতে থাকে তারা যেন এখান থেকে না যায়। অমৃতা তখন তাকে বলতে থাকে যে সে এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে জয়দেব কেন তাদেরকে এই গ্রামে নিয়ে এসেছে। তারা তাদের গ্রামের অভিশাপ কাটানোর জন্য তার মেয়েকে এখানে এনে কালী পূজার পর বলি দিতে যাচ্ছে, কিন্তু সে এটা কিছুতেই হতে দিবে না। অমৃতা তো তার কোনো কথাই শোনে না আর সুস্মিতাকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা তো তখন রাস্তা দিয়েই যাচ্ছিল। সুস্মিতার তো তখনও পেটে ব্যথা হচ্ছিল। সেই সময় দেখানো হয় হঠাৎ করেই জঙ্গলের রাস্তায় তাদের গাড়ির উপর সেই ভয়ঙ্কর দেখতে মেয়েগুলো এসে পড়তে থাকে। তারা তখন কোনোভাবে সুস্মিতাকে তাদের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অমৃতা তার মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে তো গাড়ি দ্রুত করে চালিয়ে যায়, কিন্তু মেয়েগুলোর শক্তির কাছে সে পেরে ওঠে না। তাই মাঝ রাস্তাতেই তাদের গাড়ি থেমে যায়। আর এরপরই অমৃতার কাছ থেকে তার মেয়ে সুস্মিতাকে তুলে নিয়ে যাওয়া হয়। অমৃতা তখন দেখে যে আর কেউ নয়, জয়দেবী এই সব কিছুর নেতৃত্ব দিচ্ছে। জয়দেব বলতে থাকে যে সেই হলো রাক্ষস। এরপরই জয়দেব সুস্মিতাকে সেখান থেকে নিয়ে যায়। অমৃতা তো সেখানেই পড়ে থাকে, আর তার গাড়ির পাশে আমরা তখন সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। এরপরই আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। গ্রামের বাকি সব মেয়েগুলো এক রাতের মধ্যেই মিসিং হয়ে গেছে, যার জন্য সেখানে সন্দীপ যায় ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে আগের রাতে অমৃতা সুস্মিতাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। তার সাথে সাথে জয়দেবকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। এটা শুনে তখন সন্দীপের জয়দেবের উপর সন্দেহ হতে থাকে, কারণ এতদিন সে যেভাবে তাদের এই ইনভেস্টিগেশনের সাথে যুক্ত হচ্ছিল এবং তার যেমন আচরণ ছিল তা দেখে সন্দীপের মনে হতে থাকে এই সবকিছুর পেছনে হয়তো জয়দেবী রয়েছে। তাই সে তখন তার সাথে করে পুলিশ টিম নিয়ে জঙ্গলের মধ্যে যায় জয়দেবকে খুঁজতে। এরপর আমাদেরকে দেখানো হয় সেই বৃদ্ধ মহিলা অমৃতাকে তার সাথে করে জঙ্গলের একটি বাসায় নিয়ে আসে। অমৃতার জ্ঞান ফিরলে সে ওই বৃদ্ধ মহিলার কাছে জানতে চায় যে তার মেয়ে কোথায়। মহিলাটি তাকে বলে যে তার মেয়েকে জয়দেব তুলে নিয়ে গেছে, আর তখন সে তাকে 40 বছর আগের কাহিনী বলতে থাকে। এই বৃদ্ধ মহিলাটিই হলো 40 বছর আগে দেখা সেই রুক্মিণী। সে সেদিন দেবীমার পুজো করেছিল। তার কাছেই এই বংশের মেয়েকে বলি দেওয়ার আদেশ এসেছিল, কিন্তু বলি দেওয়ার সময় রুক্মিণী থেমে যায় আর সে বলতে থাকে যে এটা করা ঠিক হচ্ছে না। তার দেবীমা কখনোই তার সন্তানকে মারার আদেশ দিতে পারে না। তার আদেশ বুঝতে ভুল হচ্ছে। রাক্ষসকে দমন করার হয়তো অন্য কোনো পন্থা রয়েছে। কিন্তু তখনই সেখানে জয়দেব আসে আর বলতে থাকে যে রুক্মিণী কোনো কারণ ছাড়াই তাদের বংশের পরম্পরাকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে। সে আগেই বুঝেছিল যে দেবীমা কখনো রুক্মিণীর স্বপ্নে দেখা দিতে পারে না। তাই তখনই জয়দেব তার থেকে সেই অস্ত্রটি নিয়ে নিজ হাতে মেয়েটির বলি দেয়। এমনকি জয়দেব তখন রুক্মিণীকে মিথ্যুক প্রমাণিত করার সাথে সাথে তার নামে কালো জাদুর অপবাদ দিয়ে তাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল। এরপরই আমরা দেখতে পাই যে অফিসার সন্দীপের সাথে জঙ্গলের মধ্যে জয়দেবের দেখা হয়ে যায়। জয়দেব তখন তাকে সে কিভাবে রাক্ষস হলো তার পরের কাহিনী বলতে থাকে। সে বলতে থাকে যে সেই বাচ্চাকে বলি দেওয়ার জন্য গ্রামের সবাই তাকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করে, যার জন্য তারা তাকে গ্রাম প্রধান বানিয়ে দেয়। কিন্তু তারপর একদিন সেই রাক্ষস তাকে মারতে চলে আসে, কারণ রাক্ষসের বংশবৃদ্ধির জন্য সেই মেয়েটির প্রয়োজন ছিল। তখনই জয়দেব তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলতে থাকে যে সে তো শুধু রুক্মিণীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এটা করেছে। তখন রাক্ষস তাকে বলে যে সে তাকে আরো একটি সুযোগ দিবে। জয়দেবকে এখন থেকে তার হয়ে কাজ করতে হবে। সে যেন এই বংশে আর কোনো মেয়ের জন্ম হলে তাকে বলি হতে না দেয় এবং তাকে 12 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখে পরবর্তীতে তার কাছে নিয়ে আসে। জয়দেব তখন তাকে ওয়াদা করে, আর ঠিক তখন থেকেই সে রাক্ষস জয়দেবের মধ্যে নিজের সত্তাকে ঢুকিয়ে দেয়। আর এরপর 40 বছর জয়দেব শুভঙ্করের পরিবারের উপর নজর রেখেছে। তাদের যে একটি মেয়ে সন্তানের জন্ম হয়েছিল তাও সে জানতে পেরে গিয়েছিল, যার জন্য যখন সুস্মিতার 12 বছর হয় সে বুঝতে পারে যে তার যে কোনো সময় পিরিয়ড হতে পারে। এর জন্য সে প্রথমে ভানুপ্রতাপকে মারে, এরপর শুভঙ্করকে মারে, যাতে করে অমৃতা সুস্মিতাকে নিয়ে এখানে আসতে বাধ্য হয়। তো তার সমস্ত প্ল্যান এখন কাজে দিয়েছে। এসব কথা শুনে সন্দীপ তখন জয়দেবের দিকে তেড়ে আসে, কিন্তু তখনই সেখানে জয়দেবের নিয়ন্ত্রণ করা সেই মেয়েগুলো চলে আসে আর তারা সবাই মিলে সেখানে থাকা বাকি পুলিশ অফিসারগুলোকে মেরে ফেলে। আর জয়দেব তখন নিজের আসল রূপে চলে আসতে থাকে। এদিকে দেখানো হয় সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ রুক্মিণী অমৃতাকে বলতে থাকে যে রাক্ষস এত বছর ধরে এই দিনেরই অপেক্ষা করছিল। আজ তার মেয়ের পিরিয়ড হয়েছে। আজ রাক্ষস সুস্মিতাকে তুলে নিয়ে তার গর্ভে সেই রাক্ষসের বাচ্চা দিবে, আর তার মেয়েই হবে সব সর্বনাশের কারণ। তো রুক্মিণী তখন অমৃতাকে বলতে থাকে যে সে এভাবে কোনো শক্তি ছাড়া সেই রাক্ষসকে দমন করতে পারবে না। এর জন্য তাকে এখন পুজো করতে হবে এবং কালী মায়ের থেকে শক্তি নিতে হবে। তার কথা মতো অমৃতাও তখন দেবী মায়ের পুজো করতে থাকে, আর সেই পুজোর মধ্যেই অমৃতা দেবী মায়ের থেকে শক্তি প্রাপ্ত হয়। আর তখনই সে জঙ্গলে চলে যায়,
যাওয়ার সময় সে জঙ্গল থেকে সেই অস্ত্রটি নিয়ে যায় যেটা দিয়ে মেয়েদেরকে বলি দেওয়া হতো। এরপর সে ভেতরে প্রবেশ করে। তখনই বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানে ভাসতে থাকে। সে সেই গুহার মধ্যে চলে যায়। সেখান থেকে তাকে আরো একটি গুহা পার করতে হয়। এরপরই সে পৌঁছে যায় সেই রাক্ষসের কাছে, কিন্তু তখন সেখানে সে দেখে রাক্ষসটি তার মেয়েকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। আর এরপরই সেই ভয়ঙ্কর দেখতে মেয়েগুলো তার কাছে চলে আসে। তারা তাকে ঘিরে ধরে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু অমৃতা তখন তার শক্তি দিয়ে সেই সকল মেয়েদের মাথায় হাত রাখলে তারা আবারও স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে দেবীর শক্তি থাকার জন্য মেয়েগুলোর থেকে খারাপ শক্তি বের হয়ে গেছে। এরপরই অমৃতার সাথে সেই রাক্ষসের যুদ্ধ হতে শুরু করে, কিন্তু অমৃতা তার সাথে কিছুতেই পেরে ওঠে না। সেই সময় রাক্ষসটি অমৃতার হাত পা গলা শেকড় দিয়ে আটকে ধরে। অমৃতার হাত পা গলা যেন ভেঙে যেতে থাকে। এরপরই রাক্ষস সুস্মিতার মধ্যে তার বংশবৃদ্ধি করার জন্য কাজ শুরু করে, কিন্তু এরই মধ্যে দেখানো হয় অমৃতার মাথা থেকে এক ফোঁটা রক্ত মাটিতে গিয়ে পড়তেই সেই মাটির মধ্যে থাকা প্রত্যেকটি বাচ্চার আত্মা জীবিত হতে থাকে। হঠাৎ করে অমৃতার হাত পা ঠিক হয়ে যায় এবং তার হাতে সেই অস্ত্র চলে আসে। এরপর তার মধ্যে দেবী মায়ের অবতার দেখা যায়। অমৃতা তখন সেই রাক্ষসের সাথে যুদ্ধ করতে শুরু করে। এক পর্যায়ে অমৃতা সেই অস্ত্র রাক্ষসের বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার হৃৎপিণ্ড বের করে আনে। এভাবে এই রাক্ষস অর্থাৎ রক্তবীজের বিনাশ হয়। ওই সবগুলো মেয়েরা আবারও সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে আসে। অমৃতাও তার সাথে সুস্মিতাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু তখন রুক্মিণী সুস্মিতার পেটে হাত দিয়ে দেখে তার মধ্যে রাক্ষসের বাচ্চা রয়েছে। এটা দেখে তখন সে অমৃতাকে বলতে থাকে যে তাকে এখন তার মেয়েকে বলি দিতেই হবে, তা না হলে এই রাক্ষসের কখনোই শেষ হবে না। অমৃতার কাছে তখন আর কোনো পথই খোলা ছিল না। তাকে ওই রাক্ষসের হাত থেকে চন্দ্রপুর গ্রামকে চিরতরে বাঁচানোর জন্য তার নিজের মেয়েকে বলি দিতেই হবে। অমৃতা তখন সুস্মিতাকে সেই পাথরের উপর রেখে তাকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই মাটির নিচে পড়ে থাকা বাচ্চাদের আত্মাগুলো মুক্তি পেয়ে যায়। সাথে সাথে রুক্মিণী দৌড়ে এসে সুস্মিতার পেটে হাত দিতেই দেখে সুস্মিতার পেটের মধ্যে থাকা রাক্ষসের বীজ নষ্ট হয়ে গেছে। আর তখন রুক্মিণী বুঝতে পারে যে সেই দলিলের মধ্যে যে নির্দেশনা লেখা ছিল তার আসল মানে কি। সেখানে নির্দেশনা দেয়া আছে যে একজন মাই তার মেয়েকে বলিদান দিবে, আর সেই মেয়ের রক্ত যখন ভূমিতে পড়বে তখনই সেই রাক্ষসের বিনাশ হবে। যদিও কথাটা এমন ভাবে লেখা ছিল, কিন্তু এই বিষয়টা ছিল একটা পরীক্ষার বিষয়, মানে একজন মা তার সন্তানকে বলি দিবে কিনা তার পরীক্ষা। আর এই পরীক্ষায় অমৃতা পাশ করেছে। কিন্তু যুগের পর যুগ এই বংশের পুরুষেরা তাদের নিজেদের কর্তৃত্ব দেখাতে দেবী মায়ের কথার অন্য মানে নিয়ে মেয়েদেরকে বলি দিয়ে এসেছে। তবে আজ সেই সব কিছুর সমাপ্তি ঘটল। এরপর দেখানো হয় রক্তবীজ যেখানে মারা গেছে সেখানে একটি লোক আসে। সে সেখানে থেকে ছাই হাতে নেয় আর সাথে সাথে তার পুরো শরীর পরিবর্তন হয়ে যায়। আর সে বলতে থাকে যতদিন এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন তাদের ভেতরে শয়তানও বেঁচে থাকবে। শয়তান কখনো মরবে না। মানে এখানে বোঝানো হয়েছে শয়তান মুভির দ্বিতীয় পার্ট আসবে, আর এই মা মুভিটি শয়তান ইউনিভার্সের একটি পার্ট।